10, 11, 12। শ্যাওলা জমলেই কি দমন করতে হবে? আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবার স্বাগতম জানাচ্ছি। দেশে এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। সর্বপ্রথম বলে নেই, এই যে ধানের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শ্যাওলা জমছে। শ্যাওলা জমাতে অনেক চাষি ভাইরা উদ্গ্রীব হয়ে থাকে যে শ্যাওলা কেন হয়। শ্যাওলা কিন্তু দুটা কারণে হয়। যখন আপনার ধানের জমিতে দেখবেন সবুজ আকৃতির হয়ে আছে, ধানের গাছও সবুজ এবং শ্যাওলা জমছে, এটি দুটি কারণে হয়। একটা জৈব সারের কারণে হয় এবং রাসায়নিক সারের সঠিক পরিমাণটা যখন দিবেন তখন কিন্তু ধানের জমিতে যখন একত্রে মাটির পিএইচ ভ্যালুটা এককভাবে উপর লেভেলে চলে যায়, পিএইচ লেভেল, তখন কিন্তু এই ধানের জমিতে শ্যাওলা অনেক সময় পড়ে যায়। আবার শ্যাওলা যখনই পড়ে অনেক চাষি ভাইরা মনে করে যে শ্যাওলা দমন করতে হবে। শ্যাওলা দমন না করে আপনারা প্রথমে করবেন কি, এই যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন, এই ধানের জমিটা কি করবেন, শুকিয়ে নেবেন। আর যদি মনে করেন যে শ্যাওলা অতিরিক্ত জমে গেছে, সব সময় শ্যাওলা থাকে, সেটা কিন্তু আরেক জিনিস। যদি অতিরিক্ত সব সময় ধানের জমিতে শ্যাওলা থাকে, সেক্ষেত্রে আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক অক্সিক্যাব আপনারা প্রয়োগ করতে পারেন, অথবা ইন্ডোফিল M45 প্রয়োগ করতে পারেন, অথবা ডাইথেন M45 প্রয়োগ করতে পারেন, অথবা কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক চ্যাম্পিয়ন প্রয়োগ করতে পারেন, অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অটোস্টিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি প্রয়োগ করে দেন, তাহলে কিন্তু শ্যাওলা দমন হয়ে যাবে। অথবা আপনারা কপার তুতে প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে যদি প্রয়োগ করে দেন, তাহলে কিন্তু শ্যাওলা দমন করা সম্ভব হবে। এটি কিন্তু যে সকল জমিতে সব সময় শ্যাওলা জমে থাকে, সে কারণবশত এই ছত্রাকনাশকগুলো প্রয়োগ করবেন। শ্যাওলা জমলেই কি দমন করতে হবে? আসলে এমন কোনো কথা নাই। ধানের জমির যে মাটির পিএইচ ভ্যালু যদি ভালো থাকে, জৈব সার যদি সঠিক পরিমাণ থাকে, জৈব সার বলতে গোবর সার, কারণ 70% জমিতে, যে জমির ভিডিও কিছুক্ষণ আগে দেখাইলাম কৃষি জানালা সিটসে, 70% জমিতে যখন 100 মণ গোবর অর্থাৎ 4 টন গোবর দেওয়া হয়, তখন কিন্তু এটিতে জৈব সারের পরিমাণ মতো সঠিক পরিমাণে থাকে। এবং এর পরবর্তীতে সেচ চাষের সময় সঠিক পরিমাণে সার প্রয়োগ করেন, যেমন নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া, পটাশিয়াম, টিএসপি বা ডিএপি সার, এছাড়াও জিপসাম, জিঙ্ক বা দস্তা সার বা বোরাক্স বা বোরন সার, এছাড়াও অন্যান্য অনুখাদ্য যখন আপনারা দিবেন সেচ চাষের সময় বা 15 থেকে 18 বা 21 দিনের মাথায়, এই ধরনের ধানের জমিতে যখন পিএইচ লেভেলটা ধানের জমিতে 5.5 থেকে 6.8 থাকবে, তখন কিন্তু ধানের জমিটা এই ধরনের সবুজ থাকবে এবং এই ধানের জমিতে শ্যাওলা জমবে। তখন কিন্তু এটা প্রতিরোধ করার জন্য আপনাদের কোনো প্রকার ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই। এতে আপনারা দেখে দ্বিতীয় কিস্তি সার দেওয়ার পরে এখানে ধানের কুশি হয়েছে কয়টা। অনেকেই কুশির বিষয়ে একটা কথা বলি, অনেক চাষি ভাইয়েরা মনে করেন যে ধানের জমিতে কম কুশি হলে কম ফলন। আসলে এটা সঠিক কথা না। যদি আপনার ধানের জমিতে 16 থেকে 22টা ধানের কুশি হয়, এই কুশির মধ্যে যথেষ্ট পরিমাণ ধানের উচ্চ ফলন পাওয়া 100% সম্ভব। যে দেখেন এখানে দ্বিতীয় কিস্তি সার দেওয়ার পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দ্বিতীয় কিস্তি সার দেওয়ার পরে 12টা পাশকাঠি বা ধানের গুছি কিন্তু অলরেডি চলে আসছে। তাহলে তো আরো সময়গুলো পড়ে আছে, তার মানে এটি 30টি পর্যন্ত পাশকাঠি বা গুছি আসবে। সেক্ষেত্রে 100% মনে করেন শতাংশে 1 মণ ধানের ফলন পাওয়া যাবে। দ্বিতীয় কিস্তি যখন আপনারা সার প্রয়োগ করবেন, সার দেওয়ার 72 ঘন্টা পরে আপনারা মাজরা পোকার কীটনাশক অবশ্যই আপনারা দিবেন, যেমন বেল এক্সপার্ট দিতে পারেন, অথবা এনসিপিও দিতে পারেন, অথবা মর্টার দিতে পারেন, অথবা কার্টাপ দিতে পারেন। কার্টাপ 50 SP কিন্তু ধানের জমির মাজরা পোকা দমনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক চাষি ভাইরা হয়তোবা বলতে পারেন যে কার্টাপের কথা বারবার আমি উল্লেখ করি কেননা হচ্ছে বহির্বিশ্বে কার্টাপ 50 SP সবচাইতে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ কার্টাপ 50 SP? সেটি হচ্ছে কার্টাপ অন্তবাহী একটি
কীটনাশক। এই মাজরা পোকা যদি সঠিকভাবে দমন না করতে পারেন তাহলে যত বড় গাছ হবে এই স্টিম, এটাকে বলা হয় স্টিমের ভেতরে খাবে, এই গাছটা বড় হবে, খাইতে থাকবে। যখন এই গাছটা ধানের কাস্তর আসবে বা ধানের শীষ বের হবে তখন কিন্তু ধানের শীষটা শুকিয়ে যাবে। তখন আপনারা হয়তো বা মনে করতে পারেন যে কীটনাশক প্রয়োগ করব, কিন্তু ওই সময় কীটনাশক প্রয়োগ না করে ধানের উঠতি বয়সে একবার এবং 25 থেকে 30 দিনের মধ্যে একবার বা কাস্তর আসার আগে তৃতীয়বার মাজরা পোকার কীটনাশক যখন আপনারা প্রয়োগ করবেন তখন কিন্তু মাজরা পোকার আক্রমণটা তেমন হবে না, পরবর্তীতে শিশু আপনার নষ্ট হবে না, এতে করে কিন্তু ধানের ফলনটাও ভালো হবে। অনেক চাষি ভাইরা অলরেডি আমাকে ফোন কল, মেসেজ বা হোয়াটসঅ্যাপ বা জানাচ্ছেন যে ভাই খোল পচা বা খোল পড়া, অর্থাৎ অনেক চাষি ভাইরা সোজা কথা পচন রোগ ধানের জমিতে বেশি দেখা যাচ্ছে। আসলে পচন রোগ হওয়ার বিভিন্ন কারণ থাকে। যদি সার বেশি হয় সে কারণে পচন রোগ হতে পারে, বা অতিরিক্ত জলাবদ্ধতা যদি থাকে সেক্ষেত্রেও ধানের পচন রোগ আক্রমণ করতে পারে। এছাড়াও বায়ুর মাধ্যমে পচন রোগ আক্রমণ করতে পারে, পানির মাধ্যমে এবং মাটিবাহিত এই রোগগুলা আক্রমণ করতে পারে। এই সকল রোগ দেখা মাত্রই আপনারা কি করবেন, কম্বি 2 ইউজ করতে পারেন, অথবা হিসাবে আপনারা এমিস্টার টপও প্রয়োগ করতে পারেন, অথবা আপনারা নাভারা প্রয়োগ করতে পারেন, অথবা কনজা প্লাস ব্যবহার করতে পারেন, অথবা কন্টাপ ব্যবহার করতে পারেন, বা যে এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। ধানের জমিতে যদি অতিরিক্ত গোড়া পচা রোগ আক্রমণ করে তাহলে দুই গ্রুপে দুইটা ছত্রাকনাশক নেবেন। একটি অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক নেবেন, যেমন এমিস্টার টপ অথবা নাটিভো অথবা ট্রুপার। এর সঙ্গে কি করবেন, কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, যেমন ইন্ডোফিল M45 অথবা অটোস্টিন। এই দুই গ্রুপের ছত্রাকনাশক ককটেল বানিয়ে যখন ধানের জমিতে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করবেন তখন কিন্তু এই গোড়া পচা রোগটা দমন করা সম্ভব হবে। তবে অবশ্যই ধানের জমি থেকে পানি শুকিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।